আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংলাপের সংলাপ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তরুণ ইসুফ, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। তরুণ ভাই, আপনার স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ নায়ক ভাই। বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে এবং গত সপ্তাহ সত্যিকার অর্থেই খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং এর মধ্যে আপনারা অনেকে অবগত আছেন যে কাতারে হঠাৎ করে, অনেকটা বলা যায় দুম করে একটা হামলা করে বসেছে ইসরায়েল। সেখানে তারা যে হামাস বিরোধী তাদের যে তৎপরতা চলছে, সেই তৎপরতার অংশ হিসেবে তারা হামলা চালিয়েছে। মানে কাতারের মতো একটা উন্নত দেশ এবং একই সঙ্গে প্রভাবশালী একটা দেশ, ছোট দেশ, টাইনি কান্ট্রি আয়তনে, কিন্তু খুবই প্রভাবশালী সারা বিশ্বেই। কাতারের উপরে হামলার এই স্পর্ধা ইসরায়েল কেন করলো? এবং মানে আসলে এরা কি আলটিমেট কোনো তাদেরকে কোনো ফায়দা দেবে, তাদেরকে বা পশ্চিমা বিশ্বকে? হামলাটা আমি যদি ভুল না করে থাকি তাহলে 9 সেপ্টেম্বর হয়েছে, যখন আসলে সারা পৃথিবীতে গাজার যে যুদ্ধ বিরতি চুক্তি এবং হামাসের সাথে ইসরায়েলের যে একটা চুক্তি, শান্তি চুক্তি, সেই চুক্তির কথা হচ্ছিল। এবং সেই মুহূর্তে হামাসের নেতারা যখন কাতারে বসে এই শান্তি চুক্তির বিষয়ে কথা বলছিল, এমনকি একটা খসড়া করছিল, ঠিক তখনই ইসরায়েল এই হামলাটা চালিয়েছে। প্রশ্ন হলো যে কাতারের উপর আক্রমণটা কেন? দ্বিতীয়ত হলো যে কাতারের আসলে প্রভাবটা কেমন? আপনি দেখেন সারা পৃথিবীতে সবচেয়ে সফল মধ্যস্থতাকারী কোনো দেশ যদি থেকে থাকে, মধ্যপ্রাচ্যের প্রথম সারির এবং 1 নম্বরে আছে কাতার, যার মাধ্যমে পশ্চিমা বিশ্বের সাথে, সারা বিশ্বের ইসরায়েলের সাথে পুরো মধ্যপ্রাচ্যের একটা কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং মধ্যস্থতা হয়। সেই জায়গায় যখন ইসরায়েল কাতারের উপর আক্রমণ চালায়, তখন সত্যি কথা এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয়। এবং আপনি দেখেন যে যুক্তরাষ্ট্র কিন্তু একটা প্রতিক্রিয়ায় বলেছে যে কাতারের উপর যে হামলাটা হয়েছে তারা জানে না। যদি সেটাই হয়ে থাকে তাহলে কত বড় স্পর্ধা ইসরায়েলের, যে তারা আমেরিকা যাদেরকে প্রোটেকশন দেয় সেই তাদের কথা অমান্য করে কাতারের উপর আক্রমণ চালিয়েছে। এবং কাতারের সাথে কিন্তু ইসরায়েলের একটা চুক্তিও আছে। আমার কাছে মনে হচ্ছে যে ইসরায়েল ধীরে ধীরে তাকে যে একটা বলয় আছে, সেই বলয় থেকে বের হয়ে নিজেকে বৃহত্তর একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কাতারের হামলাটা একটা পরীক্ষামূলক হামলা, যে আসলে বিশ্বর এবং আমেরিকা কিংবা অন্যান্য যে পশ্চিমা দেশগুলো, তাদের প্রতিক্রিয়া কি হয়। তাদের যদি অল্প প্রতিক্রিয়া হয়, পরবর্তীতে তারা আরো বেশি সাহস পেয়ে যাবে, বিশেষ করে নেতানিয়াহু। পরবর্তীতে তার আগ্রাসনের মাত্রাটা পুরো মধ্যপ্রাচ্য জুড়েই সে চালু করবে। যদিও এখনো মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু ইসরায়েলের যে আগ্রাসন সেটা কিন্তু চালু আছে। তারপরেও কাতারের উপর হামলা মানে তারা একটা বড় ঝাঁপ দেওয়ার আগে, বড় আক্রমণের আগে একটা টেস্ট কেস হতে পারে। না, কিন্তু আপনি প্রতিক্রিয়ার কথা বলছিলেন, পশ্চিমাদের প্রতিক্রিয়া কেমন মনে হলো আপনার কাছে? তীব্র নাকি মাঝারি নাকি হালকা? আমার কাছে মনে হয়েছে যে পশ্চিমারা নিজেরাও বিহ্বল হয়ে গেছে এই হামলার পরে। কারণ আপনি দেখেন যে কাতার তো আর ছোটখাটো কোনো মানে দেশ না, ওইভাবে চিন্তা করে ছোটখাটো দেশ না, এবং যেহেতু মুসলিম দেশ, সাথে সাথেই কিন্তু দেখবেন যে এই হামলার পরে কাতার কিন্তু খুব ভালোভাবে সেটা নেয়নি এবং খুব সহজভাবে নেয়নি। অন্যান্য যে রাষ্ট্রগুলো যাদের সাথে ইসরায়েলের চুক্তি আছে অথবা চুক্তি হবে, সেই চুক্তিগুলো নিয়ে কিন্তু তারা চিন্তা করছে আদৌ এই চুক্তিগুলো টিকবে কিনা, কিংবা পরবর্তীতে ইসরায়েলের সাথে এই চুক্তি করবে কিনা। তৃতীয়ত দেখেন যে এই হামলার পর প্রত্যেকটা মুসলিম দেশ, প্রায় 50টা মুসলিম দেশকে নিয়ে 15ই সেপ্টেম্বর একটা কাতারের রাজধানী দোহাতে একটা কিন্তু সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে তীব্রভাবে ইসরায়েলের এই আক্রমণকে কিন্তু তারা নিন্দা জানিয়েছে এবং পুরো মুসলিম বিশ্ব কিন্তু নড়ে চড়ে বসেছে। আরে ইসরায়েল এটা কি করছে? ধীরে ধীরে তো আমাদের দিকেও তাদের আগ্রাসনের হাত সেটা বাড়িয়ে দিবে। এই ভয় থেকে, এই তাদের যে একটা মোহ ছিল যে চুক্তি করলে ইসরায়েলের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে কিংবা ইসরায়েলের সাথে একটা সহ অবস্থান এই পৃথিবীতে তারা করতে পারবে, কিন্তু তার সুযোগ কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে এবং তাদের সেই ভুল কিন্তু ভেঙে যাচ্ছে বলেই মনে হয়। এই আমরা সবসময় দেখি যে ইসরায়েল বা এই ধরনের যে আগ্রাসনী যে শক্তি, তারা এরকম হামলা করার পর, বিশেষ করে ফিলিস্তিনিতে দীর্ঘদিন ধরে হামলা চলছে, এরপর আমরা দেখি যে মুসলিম বিশ্ব একটা অনৈক্যের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের শক্তি কিন্তু জায়গাটা একেবারে কম না, তারা শক্তিহীন এমন না, কিন্তু এই হামলার পর একটা বৈঠক হলো এবং এই বৈঠকের কোনো ফলাফল আপনি দেখেন? মানে মুসলিম দেশগুলো যে বৈঠক করলো, কোনো ভালো কিছু আসবে এই বৈঠক থেকে? ভালো কিছু আসবে এটা সরাসরি খুব এক্স্যাক্টলি বলা সম্ভব কিনা জানি না, তবে একটা সম্ভাবনা, প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপনি দেখেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে যে তারা আরব ইসলামিক একটা জোট গঠনের, টাস্ক ফোর্স গঠনের চেষ্টা করছে। তারপরে ন্যাটো স্টাইলে একটা
বাহিনী গঠন করার চেষ্টা করছে সব মুসলমান দেশ মিলে, ইসলামিক রাষ্ট্রগুলো মিলে, যাতে এই হামলাগুলো ঠেকানো যায়। সবচেয়ে বড় যে ধাক্কাটা আপনি চিন্তা করেন যে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা বড় চুক্তি, পাকিস্তানের সাথে সৌদি আরবের এই যে সম্পর্ক, সামরিক সম্পর্ক, এটা কিন্তু ঐতিহাসিক। 1960 সাল থেকে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকেই এই তাদের যে এই ইয়াটা, এটা কিন্তু চলে আসতেছে। 1960 সালের পর থেকে ধীরে ধীরে আরব এবং সৌদি আরব এবং পাকিস্তানের যে সামরিক যে সম্পর্ক, সেটা গাঢ় হয়েছে। এবং একটা পর্যায়ে এসে যখন দেখা গেল যে আপনার সৌদি আরব সহ অন্যান্য মুসলিম রাষ্ট্র কাতারে হামলা হলো, তখন কিন্তু তারা সরাসরি একটা চুক্তিও করে বসলো, একটা পারমাণবিক চুক্তি, সামরিক চুক্তি। যে সামরিক চুক্তিটা কেমন, যে দুইটা দেশ কেউ যদি তাদের উপর আক্রমণ করে তাহলে নিজেদের উপর আক্রমণ হিসেবে সেটা গণ্য করবে। ন্যাটো যেটা করে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চুক্তি। সেই চুক্তির আওতায় কিন্তু পারমাণবিক চুক্তিটাও আছে। যদি সেটাই হয়ে থাকে এবং আসলেই যদি এটা কার্যকরী হয়, এটা এবং কার্যকরী হবে, কারণ তাদের এই সম্পর্কটা আমি আগেই বলেছি যে ঐতিহাসিক, এবং ধীরে ধীরে এটা বৃদ্ধি পেয়েছে, এবং সেটা একটা পর্যায়ে গিয়ে যখন পরিণতির দিকে আসলো এই সংকটের সময়, সেটা কিন্তু অনেক বড় একটা গুরুত্ব বহন করে। এবং আপনি যদি খেয়াল করেন যে এই সমস্ত মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় আপনার সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের, এবং সে একমাত্র পারমাণবিক ক্ষমতাধর। নিঃসন্দেহে এই চুক্তি তাৎপর্যপূর্ণ, কিন্তু এখন ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে যে পাকিস্তানে যদি মানে ভারতের দিক থেকে যদি আমরা চিন্তা করি, এর আগে ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয়েছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন, এবং এরপর আবার এই পাকিস্তান সৌদি চুক্তি হলো। মানে দুটো পক্ষ বড় শক্তি, কিন্তু মানে ভারতের সঙ্গে ইসরায়েলের যে চুক্তি সেটি মূলত এক ধরনের বাণিজ্যিক চুক্তি, এবং আরো মানে একটা বড় চুক্তি হয়েছে বলা যায়, আরো নানান বিষয় তার মধ্যে আছে। এবং পাকিস্তান এবং সৌদির যে চুক্তি সেটি মূলত প্রতিরক্ষা চুক্তি, যেটা আপনি বললেন। তো এই চুক্তি পাল্টা চুক্তির কোনো দেখেন, মানে ভবিষ্যৎ কোনো প্রভাব দেখেন যে কি হতে পারে ফলাফল? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তির কথা বলেছেন। এটা বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট, যেটা BIA সংক্ষেপে, সেটা 8ই সেপ্টেম্বর, আমি আবার তারিখটা উল্লেখ করছি, 8ই সেপ্টেম্বর 2025 সালে সেটা হয়। আপনি খেয়াল করেন যে এই চুক্তির ফলেই কিন্তু এই বর্তমানে যে ইসলামিক রাষ্ট্রগুলোর চুক্তি, এটা কিন্তু না। 8ই সেপ্টেম্বর খুব কাকতালীয় কিনা আমি জানি না, 8ই সেপ্টেম্বরে তাদের চুক্তি হলো। 9ই সেপ্টেম্বরে ইসরায়েল আপনার কাতারের উপর আক্রমণ করলো। 15 সেপ্টেম্বর একটা হলো সম্মেলন হলো। 17ই সেপ্টেম্বর গিয়ে পাকিস্তান এবং সৌদি আরবের একটা চুক্তি হলো। আপনি ভারতের যে চুক্তিটা, এটা একটা ইন্টেনশনাল চুক্তি। আমি আবার বলছি, ভারতের সাথে ইসরায়েলের যে চুক্তিটা, এটা ইন্টেনশনাল চুক্তি। ভারতের যে কূটনৈতিক অবস্থান ছিল, যেটা আসলে কংগ্রেস শাসনের সময়ে আপনার প্রতিষ্ঠিত হয়, কিংবা নেহেরু থেকে শুরু করে আপনার 2006 সালে যখন আপনার ভারতের মনমোহন সিং ছিলেন, তখন কিন্তু সৌদি আরবের সাথে একটা বড় চুক্তি করে, এবং সেই সময়ে ইসরায়েলের আগ্রাসনের প্রতি কিন্তু একটা প্রতিরোধের একটা জায়গা ছিল ভারতের মধ্যে, এবং সেখানকার মানুষজনের এই গাজার যে নৃশংসতা কিংবা ফিলিস্তিনিদের যে নৃশংসতা, সেই নৃশংসতার প্রতি কিন্তু একটা সফট কর্নার ছিল। কিন্তু ধীরে ধীরে বিজেপি সরকার আসার পরে এই জিনিসটা টোটালি পাল্টে যায়। ধীরে ধীরে বিজেপি সরকার ইসরায়েলের সাথে যে সম্পর্কটা, সেটা বাড়াতে থাকে, সামরিক সম্পর্ক থেকে শুরু করে ব্যবসায়িক যে সম্পর্ক, সেটা বাড়াতে থাকে, এবং তারা একটা কিন্তু করিডোর করে। করিডোরটা হাইফা বন্দরের মাধ্যমে, যেটা আরব করিডোর, আরব ইসরায়েল করিডোর নামে পরিচিত, যেটার মাধ্যমে আসলে পশ্চিমা, বিশেষ করে আমেরিকার সাথে এবং পশ্চিমা দেশের সাথে ভারত হয়ে আপনার মধ্যপ্রাচ্য এবং সেখান থেকে পশ্চিমা, এই করিডোরটা, এটা মূলত আপনার চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটার বিপরীতে। এখন প্রশ্ন হলো যে ভারতের যে এই চুক্তিটা কিন্তু শুধু ব্যবসায়িক চুক্তি না, এটা একটা সামরিক চুক্তিও। কারণ এই চুক্তির মাধ্যমে ভারত কিন্তু প্রচুর পরিমাণ যে সামরিক অস্ত্র, সেটা কিন্তু আপনার ইসরায়েলে পাঠাচ্ছে, যে অস্ত্র দিয়ে ইসরায়েল আপনার ইয়ার উপরে কি বলে, ফিলিস্তিনের উপরে আগ্রাসন চালাচ্ছে। সুতরাং এটাকে শুধু আপনি চুক্তি হিসেবে দেখলে হবে না, মানে ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখলে হবে না। এটা প্রচ্ছন্ন সামরিক, প্রচ্ছন্ন না, আমার মনে হয় প্রকট। ভারত সেটা ঘোষণা দিয়েই নেমেছে, এবং আপনার জয়শঙ্কর সাহেব উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আসলে ভারতের প্রতি ইসরায়েল সবসময় একটা বিপদের সময় এগিয়ে আসে, সুতরাং তাদের বিপদের সময় আমরা এগিয়ে যাব। এই চুক্তিটা আসলে সেই চুক্তিরই আওতায় পড়ে। এর বিপরীতে যখন সৌদি আরবের সাথে আপনার পাকিস্তানের চুক্তি হলো, ভারত কিন্তু তখন নড়ে চড়ে বসলো। কারণ সৌদি আরবের সাথে 2006 সালে একটা চুক্তি হয় আপনার
ভারতের, এবং তারপরে কিন্তু তাদের সাথে একটা ভালো সম্পর্ক। কিন্তু যখন তারা ঘোষণা করলো যে একটা রাষ্ট্র, ভারত একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর যখন আক্রমণ করবে, যেমন পাকিস্তানের উপরে কোনো রাষ্ট্র যদি আক্রমণ করে, এই চুক্তির আওতায় সৌদি আরবের উপর সেটা আক্রমণ হিসেবে গণ্য হবে। তাহলে এখন ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে কি সৌদি আরব, সেটা তো এই চুক্তির আওতায় পড়ে যায়। এখন এই ক্ষেত্রে কিন্তু তারা নড়েচড়ে বসছে, এবং কংগ্রেসের বিভিন্ন নেতা কিন্তু অলরেডি মোদীকে আক্রমণ করা শুরু আমি এই করেছে। প্রসঙ্গে আপনাকে আরেকটু বলি যে ভারতকে কি একটু টেনশন, একটু ভীত দেখছেন এই চুক্তির ফলে? অবশ্যই, এটা অবশ্যই ভীত থাকার একটা বড় কারণ। কারণ ইসরায়েল ধীরে ধীরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে বিচ্ছিন্ন হচ্ছে, কূটনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে পশ্চিমাদের কাছ থেকেও বিচ্ছিন্ন হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার যে ব্যক্তি, ইসরায়েলের যে অর্থমন্ত্রী, উনি কিন্তু এই গাজার উপর নৃশংসতা চালানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত, সেখানে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা আছে, এবং 5টা পশ্চিমা দেশ তার বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। সুতরাং এই বিতর্কিত একটা ব্যক্তি এসে যখন হলো ভারতের সাথে এই প্রতিরক্ষা চুক্তিটা করে, তখন ধীরে ধীরে অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে মধ্যপ্রাচ্য, যখন ভারতকে তারা বন্ধু হিসেবে পেতে চেয়েছিল, কিন্তু ওই জায়গায় যখন ভারতের এই আচরণ, তখন নিশ্চিতভাবে তারা ভারতকে আর বিশ্বাসের চোখে দেখবে না, যেমন আমেরিকাকে তারা বিশ্বাসের চোখে দেখছে না। অবশ্যই এটা ভারতের জন্য একটা বড় টেনশনের কারণ। এখন পাকিস্তানের কাছে তো বিপুল অস্ত্র আছে, সেই সঙ্গে মানে সোজা বাংলায় বললে যেটা, যে প্রযুক্তি আছে তাদের কাছে, আসলে তারা অস্ত্রে নিজেরাই তৈরি করতে পারে। এখন অন্যদিকে সৌদি আরবের আছে টাকা। এই দুটো মিলে এই জোটকে আসলে কি ভবিষ্যতে এই জোটে অন্য যে দেশগুলো, ন্যাটো স্টাইলের কথাটা বলছিলাম, যে যদি এই জোটে অন্যরা যুক্ত হয় পরবর্তীতে, মুসলিম দেশগুলো বিশেষভাবে, তাহলে বড় কোনো ন্যাটো স্টাইলে বা ন্যাটোর পাল্টা হিসেবে কোনো জোট গড়ে ওঠার সম্ভাবনা আপনি দেখেন? তার সমূহ সম্ভাবনা আসলে সৃষ্টি হয়েছে যখন 50টি দেশ একসাথে চলে আসে, এবং খুব অল্প সময়ের ব্যবধানে কিন্তু 9 সেপ্টেম্বর আক্রান্ত হয়েছে কাতার, 15 সেপ্টেম্বর 50টি দেশ একসাথে মিলিত হয়ে সেখানে খুব কঠোরভাবে কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং তারা বলেছে যে না, অবশ্যই, এবং এটা একদম সুচারুভাবেই এবং বোঝা যায় যে তারা প্রকৃতপক্ষে যাচ্ছে এই ধরনের একটা জোট গঠিত। মানে এই বিশেষ করে কাতারি হামলার পর বোর্ডটা ঘুরে গেছে বলতে চাচ্ছেন? ঘুরে গেছে, এবং যেসব রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে ভাবছিল তাদের রক্ষাকর্তা, তাকে তাদের বেদ ছিল, কিন্তু সেটা কিন্তু আর বিশ্বাস করতে পারছে না। কারণ যুক্তরাষ্ট্র, দুইটা জিনিস, যে যুক্তরাষ্ট্র যদি আসলেই জানতো যে এখানে হামলা হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। আর যদি যুক্তরাষ্ট্র না জানে, তাহলে বোঝা যাবে যে ইসরায়েলের উপর তার যে কন্ট্রোল ছিল সেটা নেই। তাহলে আমরা যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করবো কেন? সেই জায়গা থেকে কিন্তু তারা সরে আসতে। এখন তাহলে বিশ্বের অন্যান্য দেশ, নন মুসলিম বা মুসলিম যে দেশেই এখন আমেরিকার ঘাঁটি আছে, তাহলে তারা তো এখন সেই ঘাঁটি রাখার কোনো প্রয়োজনীয়তা দেখবেন বলে মনে হয় না। মানে যেহেতু তার ঘাঁটি রক্ষাই করতে পারছে না, সেরকম কি একটা বার্তা পেয়েছে? বিশেষ করে অনেক দেশেই তো আমেরিকার ঘাঁটি আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়া আছে। অন্যান্য রাষ্ট্র, আমি আসলে এখনো ওই ধরনের বাস্তবতা তৈরি হয়নি, কারণ জাপান এখনো অনেক বেশি পরিমাণ যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে, এবং অন্যান্য যে পশ্চিমা রাষ্ট্রগুলো আছে এখনো বেশি নির্ভর করে। সেই জায়গায় থেকে তারা কতটুকু সরে আসবে সেটা বলার সময় আসলে এখনো আসেনি। তবে মধ্যপ্রাচ্য থেকে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের যে একটা প্রভাব ছিল, সেটা ধীরে ধীরে কমতে কমতে আমার মনে হয় এখন একটা শেষ পর্যায়ে চলে এসেছে, যে এখন বিদায় নেওয়ার পালা হয়তো। আরেকটা প্রশ্ন করি এখানে, যে এই যে ন্যাটো জোটের কথা, ন্যাটো স্টাইলের পাল্টা জোটের কথা বলছি, মানে সৌদি এবং পাকিস্তানকে দিয়ে যেটা শুরু হলো, যদি এই জোট সম্প্রসারিত হয়, তাহলে সেক্ষেত্রে কি মানে নন মুসলিম কান্ট্রি, যদি ধরি আমরা রাশিয়া, চায়না, যারা, তাদের কি যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখেন? সরাসরি অন্তত মেম্বার না হোক, মানে একরকম সহযোগী মেম্বার হিসেবে ভীষণ রকম আপনার সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো, বিশেষ করে এখন রাশিয়া কেন্দ্রিক যে জোট আছে, সেটার না বললেও কিংবা এটা ঘোষণা না হলেও, এটার মূল আসলে কারিগর চীনের সাথে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের বড় একটা সখ্য গড়ে উঠছে, এবং ধীরে ধীরে কিন্তু আপনার ব্যবসা থেকে শুরু করে আপনার অস্ত্র, বিভিন্ন কিছুতে নির্ভরশীল হয়ে পড়ছে। পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন যে মুসলমান ইসলামিক রাষ্ট্রগুলো, তারা কিন্তু চীনের উপর নির্ভর হয়ে পড়ছে। তো যখন একটা জোট গঠিত হবে, স্বভাবতই চীন চাইবে খুব দ্রুত এই জোটটাকে নিজের পক্ষে আনা। সুতরাং এটা বড় একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। সৌদি ইরান যে কনফ্লিক্ট ছিল, সেটা কিন্তু কমানোর ক্ষেত্রে চীন মধ্যস্থতা অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। দুটো জোট যদি হয়, মানে ভারত ইসরায়েল একদিকে, আবার
সৌদি, পাকিস্তান একদিকে, এরকম জোট যদি, সামরিক জোট যদি সত্যিকার অর্থে কার্যকর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বা ভূমিকা কি হওয়া উচিত মনে হয়? বাংলাদেশ সবসময় আসলে ইসলামিক রাষ্ট্রগুলোর, ওআইসি থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্রগুলোর, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার প্রতি সম্মান রেখেই সবসময় চলেছে, এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক সবসময় আমাদের ছিল, বাংলাদেশের ছিল। এবং মধ্যপ্রাচ্যে আমরা জানি যে বাংলাদেশের বড় একটা রেমিটেন্সের আয়ের উৎস মধ্যপ্রাচ্য। সুতরাং সব দিক থেকে বিবেচনা করলেই এই জোটের সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক, যদি জোটটা গঠিত হয়, অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু আসলে সবসময় আমরা জাতিগতভাবেই এবং রাষ্ট্রীয়ভাবেই আমরা কিন্তু ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবসময় অবস্থান, আমাদের কূটনৈতিকভাবে সেই অবস্থান, আমরা জানি যে আমাদের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেই জায়গা থেকে এটা অনেক বেশি প্রাসঙ্গিক বাংলাদেশের এই জোটের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি হওয়া। এই যে একটা পাকিস্তান এবং সৌদি আরবের চুক্তি হলো, এরপর কি আপনার মনে হয় যে ভারত পাকিস্তানে আর হামলা চালাবে আগ বাড়িয়ে? ভারত পাকিস্তানে আগ বাড়িয়ে হামলা চালাবে কিনা সেটা আসলে পরবর্তীতেই দেখা যাবে। কারণ হলো, যারা জাতীয়তাবাদী এবং কট্টর ডানপন্থী, তাদের বুদ্ধি বিবেচনার চেয়ে তারা চিন্তা করে সবসময় শক্তি প্রয়োগটা। সেই শক্তি প্রয়োগের জায়গাটা তারা যদি ভুলও করে, তারা সেই প্রয়োগটা করে ফেলতে পারে, ফলাফল কি হবে সেটা কিন্তু চিন্তা করে না। ফলে ভারত আসলে পরবর্তীতে পাকিস্তানে আক্রমণ করবে কিনা এইটা এখন বলা যায় না। সেক্ষেত্রে সৌদি আরব তার নিজের আক্রমণ হিসেবে দেখবে, এই চুক্তি যদি আমরা দেখি। এখন আপনার হলো, ভারতের মধ্যে কিন্তু ইতিমধ্যে বিশ্লেষণ শুরু হয়ে গেছে যে আসলে এই চুক্তির ফলাফল কি হইতে পারে। তারা কিন্তু খুব কঠোর কোনো নিন্দা বার্তা কিংবা প্রতিক্রিয়া জানাতে পারছে না। বিবৃতি দিয়েছে, কারণ হলো সৌদি আরবের উপর অনেকাংশে তারা বিভিন্ন দিক থেকে নির্ভরশীল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ ভারতের যে শ্রমিক সেখানে কিন্তু কাজ করছে। তো সেই জায়গা থেকে কড়া প্রতিক্রিয়া দিতে পারছে না। আবার একটা বিপদের আশঙ্কাও তারা কিন্তু করছে, যদি এই চুক্তি, তাদের হিসাব নিকাশ তো পাল্টে গেল, টোটালি পাল্টে গেল। এটা কিন্তু বড় একটা বিপদের জায়গা সৃষ্টি হলো ভারতের জন্য। সুতরাং সেই ক্ষেত্রে আসলে ভারত তো একটা আক্রমণ কিছুদিন আগে পাকিস্তানের উপর করেছিল, এবং সেই আক্রমণ করার ফলে তারা কিন্তু একটা বিচ্ছিন্নতার জায়গাও দেখেছে পৃথিবী থেকে। তো সেই জায়গায় আবার ভারত আক্রমণ করবে কিনা সেটা দেখার বিষয়। তবে ভারতের এই ক্ষেত্রে বেশ ভাববে, এবং একটা অসুবিধা হয়ে গেল এই চুক্তির ফলে। তা আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, সবাই শান্তিতে বসবাস করুক, এটাই চাই। দর্শক, আজ এ পর্যন্তই। তরুণ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। দর্শক ভালো থাকবে সবাই, কথা হবে নতুন কোনো ভিডিওতে।